বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাসটি দেখছো, সবাইকে শুরুতেই আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের এই ক্লাসটি হচ্ছে যারা তোমরা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য। তো আজকে আমি তোমাদের আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে। তোমরা জানো আমি গত ক্লাসও নিয়েছিলাম তোমাদের এই ট্যাগ কোশ্চেনের উপরে, তাই আজকেও সিদ্ধান্ত নিয়েছি আমি ট্যাগ কোশ্চেনের উপরেই আজকের ক্লাসটি নেব। তো তোমরা সবাই জানো যে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ট্যাগ কোশ্চেন কাকে বলে, এ নিয়ে ট্যাগ কোশ্চেন কত প্রকার ও কী কী। তোমরা জানো যে ট্যাগ কোশ্চেন দুই প্রকার, অ্যাফার্মেটিভ ট্যাগ আর একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ। এদের স্ট্রাকচার কেমন হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ ট্যাগের স্ট্রাকচার কেমন হয়, নেগেটিভ ট্যাগের স্ট্রাকচার কেমন হয়, এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। তারপরে ট্যাগ কোশ্চেন করার জন্য যে এক্সিলারি ভার্বের প্রয়োজন হয়, সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয়, আমি সেই এক্সিলারি ভার্বগুলো নিয়েও গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমি আরও আলোচনা করেছিলাম গত ক্লাসে এক্সিলারি ভার্বের সঙ্গে কিভাবে নট যুক্ত করতে হয়, অর্থাৎ এক্সিলারি ভার্ব এবং নটের সংক্ষিপ্ত রূপ লিখতে হয়। তো সেটা কিভাবে করতে হয় সেটাও আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তারপরে আমি আরও আলোচনা করেছিলাম যে ট্যাগ কোশ্চেনে যে প্রোনাউনের ব্যবহার রয়েছে, সেই প্রোনাউন কী প্রোনাউন ব্যবহৃত হয় ট্যাগ কোশ্চেনে, সেগুলো নিয়েও আমি আলোচনা করেছিলাম গত ক্লাসে। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে। ট্যাগ কোশ্চেনে তোমরা জানো যে ট্যাগ কোশ্চেনে নেগেটিভ সেন্টেন্স চিনতে পারা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, নেগেটিভ সেন্টেন্স শনাক্ত করা। তাহলে কিভাবে তোমরা বুঝতে পারবে যে একটা সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স নাকি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই বিষয়টা বুঝতে পারা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই জন্য আজকে আমি নেগেটিভ সেন্টেন্স কিভাবে চেনা যায় এই নিয়ে শুরুতেই আমি আলোচনা করব। তাহলে চলো শুরু করি। তো এখানে তোমরা দেখো আমি কিছু কথা লিখে রেখেছি। দেখো এখানে যে নেগেটিভ সেন্টেন্স চেনার উপায়। নেগেটিভ সেন্টেন্স চেনার উপায় কীভাবে তোমরা চিনতে পারবে যে সেটা একটা সেন্টেন্স নেগেটিভ কিনা। তাহলে এখানে আমি লিখে রেখেছি, দেখো যদি কোনো সেন্টেন্সের মধ্যে নট, নো, নোবডি, তারপরে হচ্ছে নো ওয়ান, নান, নান বাট, নাথিং, নাথিং বাট, নট অনলি ডট 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 বাট অলসো, নো সুনার হ্যাড ডট 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 দেন, তারপর হচ্ছে নিদার, নিদার ডট 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 নট, তারপরে আবার হচ্ছে নর, তারপরে নেভার, তারপরে হচ্ছে ইভার, হ্যাঁ, তারপরে হচ্ছে হার্ডলি, সেলডম, স্কার্সলি, স্কার্সলি হ্যাড ডট 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 হোয়েন, টিল, আনটিল, আনলেস, লেট অ্যালন, লেস্ট ইত্যাদি থাকে, তাহলে উক্ত সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নিতে হবে। অর্থাৎ এই যদি কোনো সেন্টেন্সের মধ্যে এগুলোর যে কোনো একটি তোমরা দেখতে পাও, হ্যাঁ, ধরো কোনো সেন্টেন্সের মধ্যে দেখা গেল যে এই হচ্ছে যে নাথিং রয়েছে, তাহলে সেন্টেন্সটাকে তোমাকে অবশ্যই অবশ্যই নেগেটিভ হিসেবে ধরে নিতে হবে, অর্থাৎ নাথিং থাকলে সেন্টেন্স নেগেটিভ হবে। তারপরে ধরো যদি কোনো সেন্টেন্সে নোবডি থাকে, তাহলে নোবডি থাকলেও সেন্টেন্সটাকে নেগেটিভ হিসেবে তোমাদেরকে অবশ্যই অবশ্যই ধরে নিতে হবে। অর্থাৎ এগুলো আমি যেগুলো লিখে রেখেছি এখানে, হ্যাঁ, বোর্ডে, এগুলোর যে কোনো একটি যদি তোমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখতে পাও, তাহলে সেই সেন্টেন্সটাকে তোমাদেরকে নেগেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নিতে হবে। আর ট্যাগ কোশ্চেনে এই নেগেটিভ সেন্টেন্স চিনতে পারা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বুঝতে পারছো? তো তাহলে এবার আমরা সরাসরি কিছু এক্সাম্পল নিয়ে আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, তোমরা সবাই দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন এই কিছু ট্যাগ কোশ্চেন নিয়ে আমরা একটু প্র্যাকটিস করব, কয়েকটা সেন্টেন্স নিয়ে কিভাবে একটা সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে হয় সে বিষয়টি আমরা এখন দেখব। তোমরা একটু মনোযোগ দিয়ে বোর্ডের দিকে লক্ষ্য করো।
তো এখানে দেখো আমি প্রথমে যে সেন্টেন্সটি লিখেছি, এখানে প্রথম সেন্টেন্সটি হচ্ছে যে হি ইজ আ স্টুডেন্ট, মানে সে হচ্ছে একজন ছাত্র। তো তাহলে ট্যাগ কোশ্চেন করার জন্য প্রথমেই যে বিষয়টি তোমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে ওই সেন্টেন্সটির মধ্যে অক্সিলারি ভার্ব আছে কি না, অর্থাৎ সাহায্যকারী ভার্ব আছে কি না, এটা তোমাদেরকে প্রথমেই দেখতে হবে। তো তাহলে প্রথমে দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে কি না, তাহলে হি ইজ এ স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে এখানে অক্সিলারি ভার্ব, এখানে ইজ দেখা যাচ্ছে, যদিও এখানে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব নয়, এই অক্সিলারি ভার্বটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তোমরা জানো যে অক্সিলারি ভার্বগুলোকে মাঝে মাঝে মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। তো তাহলে আমরা এই সেন্টেন্সে প্রথমে দেখব যে অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ নামে একটা ভার্ব রয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা প্রথমে ইজ লিখব। ট্যাগ কোশ্চেন করার জন্য প্রথমে আমরা এই ভার্বটাকে নিলাম। তো তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে আমরা দেখব যে ওই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। হ্যাঁ, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই সেন্টেন্সের মধ্যে নেগেটিভ সূচক কোনো শব্দ এখানে নেই। আমি কিছুক্ষণ আগে আমি আলোচনা করালাম যে নেগেটিভ সেন্টেন্স কিভাবে চেনা যায় বা আইডেন্টিফাই করা যায়, সেই বিষয়ে আমি আলোকপাত করলাম। তো ওই শব্দগুলোর যদি কোনো একটি যদি কোনো বাক্যের মধ্যে উপস্থিত থাকে, তাহলে ওই বাক্যটিকে তোমরা নেগেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নেবে। তাহলে ওই রকম কোনো শব্দ এখানে দেখা যাচ্ছে না এই সেন্টেন্সটার মধ্যে। হ্যাঁ, অর্থাৎ এখানে নট, নো, নোবডি, এরকম আরও যেগুলো আছে এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ হাবোধক সেন্টেন্স, হাবোধক বাক্য। তাহলে যদি বাক্যটা হাবোধক হয়ে থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে নাবোধক। তাহলে নাবোধক যদি হয় তাহলে অবশ্যই এখানে নট যুক্ত করতে হবে এই অক্সিলারি ভার্বটির সঙ্গে। তাহলে অক্সিলারি ভার্বের সঙ্গে নট যুক্ত করার নিয়ম কি আমি আলোচনা করেছিলাম আমার গত ক্লাসে, যে নট বানানে যে এনওটি থাকে তার মধ্যে ওটাকে উঠিয়ে দিয়ে এন যুক্ত করতে হবে, তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে কি করতে হবে, টি যুক্ত করতে হবে। হ্যাঁ, নট বানানে এন ও টি যে তিনটে লেটার রয়েছে তার মধ্যে মাঝের যে লেটারটি রয়েছে ও, সেটি হচ্ছে ভাওয়েল। তোমরা জানো এই ভাওয়েলটাকে উঠাই দিতে হবে। উঠাই দিয়ে বাকি যে দুইটা লেটার থাকলো এন এবং টি, এর মধ্যে এনটাকে এই অক্সিলারি ভার্বের সঙ্গে একসঙ্গে লিখতে হবে, লিখে তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে টি লিখতে হবে। এইভাবে অক্সিলারি ভার্বের সঙ্গে নট যুক্ত করতে হয়। তো তাহলে আমরা ইজেন্ট লিখলাম। এখন আমরা কি করব, এখন আমরা লিখব ওই সেন্টেন্সটির সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটির সাবজেক্ট কি ছিল, সাবজেক্ট হচ্ছে এখানে দেখো, এখানে সাবজেক্ট রয়েছে হচ্ছে হি। হ্যাঁ, হি হচ্ছে কি সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব। তো তাহলে এই সেন্টেন্সটার মধ্যে যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি আমরা এখানে লিখব। সেই সাবজেক্টটি রয়েছে হচ্ছে হি, এখানে আমরা হি লিখলাম। হ্যাঁ, এটি হয়ে গেল ট্যাগ কোশ্চেন। হ্যাঁ, তাহলে হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এর ট্যাগ কোশ্চেন হলো ইজেন্ট হি। তাহলে আরেকবার বলি নিয়মটা, যে যখন তোমরা ট্যাগ কোশ্চেন করবা, ট্যাগ কোশ্চেন করার সময় তোমরা প্রথমেই যেটা খেয়াল করবা সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে ইজ, যদিও ইজটাকে এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলোকে মাঝে মাঝে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, আমি একটু আগেই বললাম। তো যাই হোক, তাহলে এখানে এই ভার্বটাকে নেওয়া হয়েছে ইজ, তারপরে বাক্যটা ছিল হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হাবোধক বাক্য। তাহলে যদি সেন্টেন্সটা যদি কি হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ ট্যাগ হবে। তাহলে নেগেটিভ ট্যাগের গঠন প্রণালী কীরকম হয়, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস প্রোনাউন, অর্থাৎ অক্সিলারি ভার্ব এর সঙ্গে নট যুক্ত করতে হবে, সংক্ষিপ্ত রূপ লিখতে হবে এবং সাবজেক্টটাকে লিখতে হবে। সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে তো আর কোনো সমস্যা নেই, প্রোনাউনই লিখতে হবে। আর যদি সাবজেক্টটা নাউন হয় তাহলে কিন্তু নাউন লেখা যাবে না, ওই নাউনের অবশ্যই প্রোনাউন ফর্ম লিখতে হবে, যেগুলো পরের সেন্টেন্সগুলোতে আমি আলোচনা করব। তো আমি আশা করি তোমরা প্রথম সেন্টেন্সটা কীভাবে ট্যাগ কোশ্চেন করলাম এই বিষয়টি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে দ্বিতীয় সেন্টেন্সটা আমি লিখেছি কি, দে ওয়ার নট প্রেজেন্ট ইন দ্য মিটিং, মানে তারা মিটিংয়ে উপস্থিত ছিল না। তাহলে প্রথমেই যেটা তোমাদেরকে দেখতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই অক্সিলারি ভার্ব আছে কি না। অক্সিলারি ভার্ব আছে কি,
না। তাহলে অক্সিলারি ভার্ব এখানে দেখা যাচ্ছে যে এখানে ওয়্যার রয়েছে, ওয়্যার, হ্যাঁ, যদিও ওয়্যারটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা এই ওয়্যারটা এখানে নিলাম। হ্যাঁ, উত্তর করার জন্য, ট্যাগ কোশ্চেন করার জন্য আমরা ওয়্যার যে ইয়াটা রয়েছে, ভার্বটা রয়েছে, এখানে আমরা এটা লিখলাম। এখন আমরা দেখব যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তাহলে দেখা যাচ্ছে যে এখানে নট রয়েছে এই সেন্টেন্সটির মধ্যে। তাহলে যদি কোনো সেন্টেন্সে এভাবে নট থাকে তাহলে অবশ্যই ওই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে সেন্টেন্সটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। অ্যাফার্মেটিভ ট্যাগের গঠন প্রণালী কীরকম তোমরা জানো, যে অ্যাফার্মেটিভ ট্যাগের গঠন প্রণালী হচ্ছে যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটা অবশ্যই প্রোনাউন হতে হবে। উত্তর লেখার সময় সাবজেক্টটা অবশ্যই প্রোনাউন হতে হবে। তাহলে এখানে আমরা এই যে ভার্বটি রয়েছে এখানে সেটা নিয়েছি, বাক্যটা নাবোধক ছিল, এখানে নট থাকার কারণে এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এই জন্য আমরা ট্যাগ কোশ্চেনটা করলাম অ্যাফার্মেটিভ ট্যাগ। অ্যাফার্মেটিভ ট্যাগ মানে হচ্ছে যে অক্সিলারি ভার্বের সঙ্গে আর নট যুক্ত করা যাবে না। বুঝতে পারছো বিষয়টা? এইটাই। এখন আমরা সাবজেক্টটা লিখবো। তাহলে সাবজেক্টটা এখানে আছে হলো দে, দে হচ্ছে এখানে প্রোনাউন, তাহলে এখানে আমরা এইটাই লিখলাম। হ্যাঁ, ওয়্যার দে, এটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন যখন তোমরা লিখবে শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এবং নিচে আন্ডারলাইন করতে হবে, এইটাই। তাহলে দে ওয়্যার নট প্রেজেন্ট ইন দ্য মিটিং, তারা মিটিংয়ে উপস্থিত ছিল না, তাহলে এর ট্যাগ কোশ্চেন হবে ওয়্যার দে। হ্যাঁ, ওয়্যার দে, এটি। তো আমরা এখন পরের সেন্টেন্সটা দেখি। দেখো পরের সেন্টেন্সটা এখানে কি বলছে, রাকিব গোজ টু স্কুল, রাকিব স্কুলে যায়। তাহলে এখানে প্রথমেই তোমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ওই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া আসছে কি না। কারণ ট্যাগ কোশ্চেন করার জন্য অবশ্যই অক্সিলারি ভার্ব প্রয়োজন হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে না, রাকিব গোজ টু স্কুল, এখানে ওই অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে না। তাহলে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে অবশ্যই মেইন ভার্ব থাকবে। দেখো এখানে প্রথমে রয়েছে রাকিব, এটা হচ্ছে সাবজেক্ট, এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে রাকিব, আর হচ্ছে যে এই গোজ যে ইয়াটা রয়েছে, হ্যাঁ, এই ওয়ার্ডটি রয়েছে, এই ওয়ার্ডটি হচ্ছে ভার্ব, আর পরেরটুকু হচ্ছে অবজেক্ট। তো এখন কথা হচ্ছে যে এখানে অক্সিলারি ভার্ব নেই, এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব নেই বা সাহায্যকারী ক্রিয়া নেই। তাহলে অক্সিলারি ভার্ব যদি না থেকে থাকে তাহলে অবশ্যই মেইন ভার্ব আছে, এবং এখানে সেটা মেইন ভার্বটা দেখো এখানে রয়েছে গোজ। তাহলে যদি মেইন ভার্ব থাকে তাহলে এই মেইন ভার্বটা কোন টেন্সের মধ্যে রয়েছে, হ্যাঁ, সেইটা মানে শনাক্ত করে তোমাদেরকে ডু, ডাজ, ডিড, যে ভার্বগুলো রয়েছে ডু, ডাজ, ডিড, এর মধ্যে যেটা প্রয়োজনীয় সেইটাই তোমাদেরকে লিখতে হবে। ডু, ডাজ, ডিড, অর্থাৎ যখন কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকবে না তখন অবশ্যই মেইন ভার্ব থাকবে, হ্যাঁ, কারণ ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তো তাহলে তোমাকে সেই মেইন ভার্বটা কোন ফর্মে আছে, কোন টেন্সের ওপর রয়েছে, ওই টেন্সটা শনাক্ত করে তোমাদেরকে ডু, ডাজ, ডিড এর মধ্যে যেটা প্রয়োজনীয় সেটাকেই বসাতে হবে। তো তাহলে এখানে দেখো এখানে রয়েছে হচ্ছে গোজ, হ্যাঁ, গোজ ভার্ব রয়েছে, তাহলে ভার্বের সঙ্গে কিন্তু ইয়ের যুক্ত হয়েছে। হ্যাঁ, কেন? কারণ সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে সাবজেক্ট হচ্ছে রাকিব, এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আবার হচ্ছে মেইন ভার্বটা ছিল গো, প্রেজেন্ট ফর্ম। এই জন্য রাইট ফর্ম অফ ভার্বসের নিয়ম অনুযায়ী যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে এবং ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে তখন তোমাকে সেই ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হবে, যে কোনো একটি। তো এখানে এই ভার্বের শেষে ও থাকার কারণে এখানে ইএস যুক্ত করা হয়েছে। তো এখন এখানে যে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত থাকবে, হ্যাঁ, তখন তাহলে সেই ভার্বটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তাহলে অবশ্যই এখানে ডু, ডাজ, ডিড এর মধ্যে তোমাদেরকে ব্যবহার করতে হবে ডাজ, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু, ডাজ ব্যবহৃত হবে এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিড ব্যবহৃত হবে। তাহলে ডু এবং ডাজের মধ্যে এখানে আমরা বসাবো হচ্ছে ডাজ, এখানে আমরা ডাজ বসাবো। কেন ডাজ বসাবো তার কারণটা হচ্ছে এখানে যেমন গোর সাথে ইয়ের যুক্ত করা ছিল, ডুর সঙ্গেও তাহলে ইয়ের যুক্ত করা থাকলো, ডাজ হলো এইভাবে। তাহলে আমরা অক্সিলারি ভার্ব এখন একটা নিয়ে আসলাম। এখানে ছিল না, এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব ছিল না, আমরা এই মেইন ভার্বটা যেটা ছিল এই মেইন ভার্বটা শনাক্ত করে, মেইন ভার্বের টেন্স শনাক্ত করে আমরা ডু, ডাজ, ডিড এর মধ্যে আমরা
যেটা প্রয়োজনীয় সেটা আমরা নিয়ে আসলাম, এক্সিলারি ভার্ব নিয়ে আসলাম, এবং সেটা হচ্ছে ডাজ। এখন আমরা দেখব যে বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তাহলে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এখানে নেগেটিভ সূচক কোনো শব্দ এখানে দেখা যাচ্ছে না। যেসব শব্দ দিয়ে নেগেটিভ সেন্টেন্স চেনা যায়, যেমন আমি বললাম যে নট, নো, নেভার, হ্যাঁ, নোবডি, আরও ইত্যাদি যেগুলো রয়েছে, ওগুলোর কোনোটাই এখানে উপস্থিত নেই, এই বাক্যের মধ্যে উপস্থিত নেই। তাহলে অবশ্যই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে। তাহলে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগটা হবে নেগেটিভ। তাহলে ট্যাগ নেগেটিভ হলে এখানে এই এক্সিলারি ভার্বের সঙ্গে কি যুক্ত করতে হবে? নট যুক্ত করতে হবে, সংক্ষিপ্ত রূপ লিখতে হবে। তাহলে আমরা কিভাবে যুক্ত করি? নট, এভাবে, হ্যাঁ, এভাবে আমরা যুক্ত করি। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে হলো ডাজেন্ট। এখন লিখতে হবে হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে থাকা যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটি লিখতে হবে। তো তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে রাকিব। এখন রাকিব এখানে রয়েছে হচ্ছে নাউন, সাবজেক্টটা নাউন অবস্থায় রয়েছে। তাহলে সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে নাউন লেখা যাবে না। তাহলে কি লিখতে হবে? তাহলে ওই সাবজেক্টটার প্রোনাউন লিখতে হবে, অর্থাৎ সাবজেক্টটা নাউন আছে, ওই নাউনেরই প্রোনাউন লিখতে হবে। তোমরা জানো যে প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। তাহলে এখানে নাউনটা রয়েছে রাকিব, এর প্রোনাউন হবে হি। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? হি হবে, এভাবে, ডাজেন্ট হি। আচ্ছা, এবার আমরা পরের সেন্টেন্সটা একটু দেখি। দেখো এখানে মিনা অ্যান্ড বিনা ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। মিনা এবং বিনা গতকাল ঢাকায় গিয়েছিল। তাহলে এখানে শুরুতেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে এক্সিলারি ভার্ব উপস্থিত আছে কিনা বাক্যটির মধ্যে। তাহলে এই বাক্যটির মধ্যে এক্সিলারি ভার্ব উপস্থিত নেই। মিনা অ্যান্ড বিনা ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। মিনা এবং বিনা গতকাল ঢাকায় গিয়েছিল। এই সেন্টেন্সটার মধ্যে কোনো এক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া নেই। তাহলে যদি না থাকে তাহলে অবশ্যই সেখানে মেইন ভার্ব রয়েছে। মেইন ভার্বটিকে শনাক্ত করতে হবে। শনাক্ত করে ওই মেইন ভার্বটি কোন ফর্মে লেখা আছে, কোন টেন্সে লেখা রয়েছে সেইটা দেখতে হবে। সেই অনুযায়ী ডু, ডাজ, ডিড এর মধ্যে যেটা প্রয়োজনীয় সেইটাকে বসাতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে ভার্বটা রয়েছে, এখানে হচ্ছে ওয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে কি মেইন ভার্ব, অর্থাৎ গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গোর এখানে ওয়েন্ট রয়েছে। ওয়েন্ট হচ্ছে গোর পাস্ট ফর্ম, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো মানে যাওয়া, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। হ্যাঁ, আর এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। তো তাহলে এখানে ভার্বের যেহেতু পাস্ট ফর্ম রয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। তো যখন এরকম ভার্বের পাস্ট ফর্ম থাকবে তখন ডু, ডাজ, ডিড এর মধ্যে যেটা প্রয়োজনীয় সেটা বসাতে হবে। তো এর মধ্যে তাহলে তখন বসবে হচ্ছে ডিড। যখন ভার্বটা পাস্ট ফর্মে থাকবে তখন বসবে হচ্ছে ডিড। তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে ডিড। হ্যাঁ, আর এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ নেগেটিভ সূচক কোনো শব্দ এখানে নেই। তাহলে সেন্টেন্সটা যদি মানে অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগটা হবে নেগেটিভ। তাহলে আমরা এখানে কি যুক্ত করব? এখন নট যুক্ত করব এক্সিলারি ভার্বের সঙ্গে। তাহলে ডিডেন্ট। হ্যাঁ, ডিডেন্ট। এখন আমরা কি করব? সাবজেক্টটা বসাবো। তাহলে সাবজেক্ট কোনটা? এইটা ভার্ব। তাহলে ভার্বের আগে যেটা রয়েছে, সামনে যেটা রয়েছে সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে মিনা অ্যান্ড বিনা। তাহলে এখানে এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে সাবজেক্টটা যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে এখানে ব্যবহার করতে হবে হচ্ছে, এখানে এটা নাউন রয়েছে তাহলে এখানে ব্যবহার করতে হবে প্রোনাউন। তাহলে এর প্রোনাউন হচ্ছে কি? দে। এর প্রোনাউন হচ্ছে দে, ডিডেন্ট, দে। হ্যাঁ, মিনা অ্যান্ড বিনা এটা হচ্ছে, এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। হ্যাঁ, এখানে দুইজন রয়েছে, মিনা এবং বিনা দুইজন। তাহলে এটা হচ্ছে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। তাহলে প্লুরাল হলে এটা নাউন রয়েছে, তাহলে এই জন্য নাউন লেখা যাবে না। ট্যাগ কোশ্চেনে অবশ্যই প্রোনাউন লিখতে হবে। হ্যাঁ, অবশ্যই প্রোনাউন লিখতে হবে। তো আমি মনে করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবার পরের যে সেন্টেন্সটা রয়েছে এটা আমরা একটু দেখব। হ্যাঁ, পরের যে সেন্টেন্সটা রয়েছে এটা আমরা একটু দেখব। আচ্ছা, পরের সেন্টেন্সটাতে বলা রয়েছে কি যে এখানে দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম, মানে তারা টেস্ট পরীক্ষায় পাশ করতে পারেনি। তাহলে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এক্সিলারি ভার্ব। তো এক্সিলারি ভার্ব আছে কিনা একটু দেখবো আমরা। তাহলে এখানে এক্সিলারি ভার্ব রয়েছে হচ্ছে কুড। তাহলে এখানে আমরা উত্তর লেখার জন্য এখানে আমরা লিখবো হচ্ছে কুড। হ্যাঁ, তারপরে দেখবো বাক্যটা নেগেটিভ না অ্যাফার্মেটিভ।
তাহলে এখানে নট রয়েছে, নট থাকলে কোনো সেন্টেন্স যদি নট থাকে তাহলে অবশ্যই সে সেন্টেন্সটা হবে নেগেটিভ। তাহলে সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ ট্যাগ হলে এখানে আর অক্সিলারি ভার্বের সঙ্গে নট যুক্ত করা যাবে না। তাহলে এখন লিখতে হবে কি, এই সেন্টেন্সটার মধ্যে থাকা যে সাবজেক্টটা রয়েছে সেটা লিখতে হবে। তো সাবজেক্টটা হচ্ছে এখানে হচ্ছে দে, অর্থাৎ দে সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে মেইন ভার্ব, হ্যাঁ, আর এই নটটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখন আমরা কি করব, সাবজেক্টটা বসাবো। তাহলে সাবজেক্টটা হচ্ছে এখানে দে, এই জন্য আমরা দে বসাবো। অর্থাৎ সাবজেক্টটা প্রোনাউন রয়েছে, প্রোনাউন থাকলে আর কোনো সমস্যা নেই, প্রোনাউনই বসাতে হবে। আর যদি নাউন থাকে, সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে নাউন লেখা যাবে না, ওই নাউনটির প্রোনাউন ফর্মটি লিখতে হবে। আচ্ছা, আমরা এবার পরের সেন্টেন্সটা দেখি। দেখো এখানে পরের সেন্টেন্সটাতে কি লেখা রয়েছে, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, মানে বই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো এই বন্ধু, উত্তম বন্ধু। তো তাহলে এখানে আমরা দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে এখানে দেখা যাচ্ছে আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ এই অক্সিলারি ভার্বটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমরা আর লিখলাম। হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেইটা দেখব। সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, হ্যাঁ, এখানে নেগেটিভ সূচক কোনো শব্দ এখানে নেই। তাহলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে ট্যাগটা হবে নেগেটিভ। তাহলে এখানে আমরা নট যুক্ত করলাম। হ্যাঁ, তারপরে এখন আমরা লিখবো হচ্ছে সাবজেক্টটি, এই সেন্টেন্সটার মধ্যে থাকা যে সাবজেক্টটি রয়েছে সেইটা লিখবো। তো সাবজেক্টটা হচ্ছে এখানে বুকস। তাহলে এটা নাউন রয়েছে, এর প্রোনাউন হবে কি দে। কেন দে হবে, তার কারণটা হচ্ছে যে এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। হ্যাঁ, থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই যে এখানে এর যুক্ত করা রয়েছে, এটার জন্য প্লুরাল নাম্বার। বুঝতে পারছো? আচ্ছা, এবার পরের সেন্টেন্সটা আমরা দেখি। দেখো পরের সেন্টেন্সটা যখন আমরা কোশ্চেন করব, তো এখানে দেখা যাচ্ছে যে অক্সিলারি ভার্ব প্রথমে আমরা খুঁজে বের করব। তো অক্সিলারি ভার্ব এখানে দেখি আগে সেন্টেন্সটা কি রয়েছে, যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, হ্যাঁ, যে পাখিরা আকাশে ওড়ে। তো অক্সিলারি ভার্ব আমরা একটু দেখে আছে কিনা। তাহলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, কোনো অক্সিলারি ভার্ব এর মধ্যে উপস্থিত নেই। তাহলে অবশ্যই মেইন ভার্ব রয়েছে। মেইন ভার্বটা হচ্ছে এখানে ফ্লাই, অর্থাৎ এটা সাবজেক্ট, এটা ভার্ব, হ্যাঁ, আর পরেরটি হচ্ছে অবজেক্ট। তো এখন এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে মেইন ভার্ব। তো মেইন ভার্ব এখানে দেখো যে মেইন ভার্ব রয়েছে, অক্সিলারি ভার্ব নেই। তো তাহলে অবশ্যই এই মেইন ভার্বটি কোন ফর্মে লেখা রয়েছে সেইটা দেখতে হবে। তাহলে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফ্লাই মানে হচ্ছে ওরা, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম হচ্ছে ফ্লিউ, পাস্ট পার্টিসিপল হচ্ছে ফ্লোন। তো তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু অথবা ডাজের মধ্যে যেটা প্রয়োজনীয় সেটা বসাতে হবে। তো তাহলে এখানে ডু ডাজের মধ্যে কোনটা আমরা ব্যবহার করব, আমরা ব্যবহার করব হচ্ছে ডু। হ্যাঁ, ডু ব্যবহার করব। কেন ডু ব্যবহার করব, যেহেতু ডাজ ব্যবহার করলাম না এই জন্য, যেহেতু ভার্বের সঙ্গে এখানে এস যুক্ত, এস বাই এস যুক্ত হয়নি, এই জন্য ডাজ ব্যবহার করব না। হ্যাঁ, আর যখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকবে না তখন আমরা এখানে ডু বসাবো। বুঝতে পারছো? তো এখন আমরা দেখব সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ। হ্যাঁ, ডোন্ট। তারপরে আমরা সাবজেক্টটা বসাবো। সাবজেক্টটা হচ্ছে এখানে কি, সাবজেক্টটা হচ্ছে এখানে হচ্ছে সাবজেক্টটা হচ্ছে বার্ডস। তাহলে এটা হচ্ছে নাউন এবং এটা প্লুরাল নাউন। তাহলে এটা প্লুরাল নাউন, তাহলে এর প্রোনাউন এখন আমরা লিখব। নাউন লেখা যাবে না, প্রোনাউন লিখতে হবে। প্রোনাউন হচ্ছে দে। হ্যাঁ, এইভাবে লিখতে হবে। তো তাহলে আমি আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। তখন আমি যে সেন্টেন্সগুলো আলোচনা করলাম, হ্যাঁ, তোমরা এগুলো ভালো করে একটু প্র্যাকটিস করো, ভালো করে দেখো। আমি আগে যে ক্লাসটি নিয়েছি সেগুলো তোমরা ভালো করে দেখো। হ্যাঁ, তো আগামী ক্লাসে এই ট্যাগ কোশ্চেন নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব। ট্যাগ কোশ্চেনের আরও অনেক নিয়ম রয়েছে। এই নিয়মগুলো নিয়ে আগামী ক্লাসে আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।